আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, 20 জনের মৃত্যু, আহত 3 শতাধিক, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক নীল মসজিদ। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত 2, এখনো শেষ হয়নি যুদ্ধ, হুঁশিয়ারি নেতানিয়াহুর। যুদ্ধবিরতি অটুটের দাবি ট্রাম্পের। নিজ দেশেই মার্কিন সামরিক অভিযান চালানোর আহ্বান, শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোর। ভেনেজুয়েলায় মাদুরোর দিন ফুরিয়ে আসছে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে 150 বার পৃথিবীকে ধ্বংস করা যাবে, দম্ভ ট্রাম্পের। রাশিয়া চীনের বিরুদ্ধে গোপনে অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। 2 মাস না পেরোতেই আবারও শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। দেশটির উত্তরাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত 20 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 3 শতাধিক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির মাজারি শরীফ শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রোববার মধ্যরাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির অন্যতম প্রধান শহর মাজারি শরীফে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 5 লাখ জনসংখ্যার শহরটিতে বহু মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ঐতিহাসিক নীল মসজিদ সহ বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পের সময় উঁচু ভবন থেকে লাফ দেয় এবং হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে। বাল্ক প্রদেশের শোলগারা জেলায়ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাজারি শরীফের কাছে, ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া 2023 সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং 2022 সালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষ মারা যান, ধসে পড়ে হাজার হাজার ঘরবাড়ি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বর্বরতা। গাজার দক্ষিণাঞ্চলে দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সহায়তা প্রবেশে বাধা, পানি ও ওষুধের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এদিকে পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 জন নিহত হয়েছেন। এ অবস্থায় যুদ্ধ এখনো শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি, উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি অটুট আছে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও দিন দিন ঘনীভূত হচ্ছে মানবিক সংকট। খান ইউনুসের সহায়তা বিতরণ কেন্দ্রে খাদ্য পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকেও ফিরছেন খালি হাতে। স্থানীয়রা বলছেন, যে অল্প ডাল চাল মিলছে তা দিয়ে পরিবারে একবেলার খাবারও জোগানো কঠিন। জাতিসংঘ জানিয়েছে, সহায়তা প্রবেশ সীমিত থাকায় ক্ষোভ বাড়ছে বাস্তুচ্যুতদের মধ্যে। এমন অবস্থার মধ্যেও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সোমবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। পশ্চিম তীরেও নেতানিয়াহুর বাহিনী আগ্রাসনে প্রাণ গেছে ফিলিস্তিনির। এর মধ্যেও যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল হামাস যুদ্ধবিরতি অটুট ও দৃঢ় রয়েছে। ওয়াশিংটন যুদ্ধবিরতি বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। গাজার পাশাপাশি এদিন লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নাবাতিয়ার আবাসিক ভবনে বোমা বর্ষণে কয়েকজন হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান শেষে আহতদের হাসপাতালে নেওয়া হয়। লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের জানাজায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি বাহিনী বেসামরিক ঘরবাড়িকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে, আর আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শক হয়ে আছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ পানি সংকটে ইরানের রাজধানী তেহরান, খরায় শুকিয়ে যাচ্ছে প্রধান জলাধার। 2 সপ্তাহের মধ্যে পানিশূন্য হতে পারে শহরটি, সতর্ক করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। নিজের দেশেই মার্কিন সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন চলতি বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কারিনা মাচাদো।
ভেনেজুয়েলার উপকূলে মার্কিন মাদক বিরোধী তৎপরতার মাধ্যমেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো সম্ভব বলে জানিয়েছেন এই বিরোধী নেতা। এদিকে মাদুরোর দিন ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কারাকাস ওয়াশিংটন উত্তেজনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ক্রেমলিন। ভেনেজুয়েলায় মার্কিন হামলার পক্ষে মত দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন চলতি বছর শান্তিতে নোবেলজয়ী ও দেশটির বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। তার দাবি, ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের নামে ওয়াশিংটনের যে সামরিক প্রস্তুতি চলছে সেটি অবৈধ মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র কার্যকর উপায়। ব্লুমবার্গের এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, এই সামরিক চাপকে তিনি অপরিহার্য মনে করেন। তার দাবি, গত নির্বাচনে মাদুরো অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, যেখানে তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা হয়। এদিকে সিবিএসে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মাদুরোর সময় ফুরিয়ে এসেছে। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে সরাসরি সামরিক অভিযান চালানো হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা বজায় রেখেছেন তিনি। ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্রমেই বাড়ছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে বিশাল এক নৌবহর মোতায়েন করেছে। যদিও প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এটা ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের জন্য বানোয়াট এক যুদ্ধ। কারাকাস বলছে, ওয়াশিংটনের এই নৌ অভিযান দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সরাসরি অভ্যুত্থানের প্রচেষ্টা। ক্রেমলিন জানিয়েছে, ভেনেজুয়েলার পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তা আজকে দেয়া সাক্ষাৎকারে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিশ্ব এরই মধ্যে সংঘাতে পরিপূর্ণ। কোনো সংঘাত সৃষ্টি হোক তা মোটেও কাম্য নয়। দুই পক্ষের মধ্যে শান্তি বজায় রাখার প্রত্যাশাও জানিয়েছে মস্কো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অন্য দেশে সরকার বদলের মার্কিন নীতি শেষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। শুক্রবার বাহরাইনে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, গত কয়েক দশকে মার্কিন পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের সরকার উৎখাত, রাষ্ট্র পুনর্গঠন এবং সংঘাতে হস্তক্ষেপের মাধ্যমে মিত্রের চেয়ে শত্রু বেশি সৃষ্টি করেছে। এর ফলে $1 ট্রিলিয়ন ব্যয়, অসংখ্য প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরও বড় নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে। গ্যাবার্ড জানান, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র বিস্তারের লক্ষ্য এখন অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়া। কয়েক দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি শাসন পরিবর্তন বা রাষ্ট্র পুনর্গঠনের এক অকার্যকর চক্রে আবদ্ধ ছিল। এক ঢালাও পদ্ধতিতে আমরা নানা সরকারের পতন ঘটিয়েছি, অন্য দেশের ওপর আমাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এমন সব সংঘাতে হস্তক্ষেপ করেছি যেগুলো প্রকৃতি আমরা ঠিকভাবে বুঝতেই পারিনি। আর শেষমেশ ফিরে এসেছি আরো বেশি শত্রু তৈরি করে, কম মিত্র নিয়ে। এর ফলাফল খরচ হয়েছে $1 ট্রিলিয়ন, হারিয়েছি অগণিত প্রাণ, আর বহু ক্ষেত্রে তৈরি হয়েছে আরো বড় নিরাপত্তা হুমকি। পৃথিবীকে 150 বার ধ্বংস করার মতো যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন, পাকিস্তান ও উত্তর কোরিয়া গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে জানিয়ে কথা বলেন তিনি। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় ইরান। রোববার সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেয়া সাক্ষাৎকারে কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থাপক নোরাহ ও ডনেলের এক মন্তব্যের পাল্টা উত্তরে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়াই একমাত্র দেশ নয় যারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এ সময় রাশিয়া, চীন ও পাকিস্তানের নামও নেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে 150 বার পৃথিবীকে উড়িয়ে দেওয়া সম্ভব। রাশিয়ার অনেক পারমাণবিক অস্ত্র আছে, সে তুলনায় চীন কিছুটা পিছিয়ে থাকলেও আগামী 5 বছরের মধ্যে বেইজিং সমপর্যায়ে পৌঁছাবে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওপর নজরদারির অভিযোগও করেন তিনি। কয়েকদিন আগেই 30 বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছে ইরান। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানান, তেহরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অগ্রহণযোগ্য ও অসম্ভব শর্ত দিয়েছে উল্লেখ করেন তিনি। তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে আলোচনা হলেও তা পরোক্ষভাবে হবে বলে জানান আরাকচি। রাইসা জান্নাত, সময় সংবাদ।
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অনেকেই চান তিনি 2028 সালের নির্বাচনে দাঁড়ান, কিন্তু তার এমন কোনো পরিকল্পনা নেই। পরবর্তী দফায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে কাকে মনোনয়ন দেওয়া হবে এমন প্রশ্ন করলে প্রেসিডেন্ট জানান তার দুজনকেই পছন্দ। এমনকি দুই প্রার্থীকে একই সঙ্গে নির্বাচনে লড়তেও দেখা যেতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে একসঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণের কাজ। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ব্লক অফিসাররা ভোটারদের তথ্য যাচাইয়ে ফর্ম পূরণ করাবেন। তবে এরই মাঝে এসআইআর নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। তালিকা সংশোধনে নাগরিকত্ব হারানোর আশঙ্কা করছেন অনেকেই। ভয় ও বিভ্রান্তিতে কয়েকজন আত্মঘাতী হয়েছেন বলেও দাবি করেছেন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হচ্ছে পূর্ব প্রকাশিত ভোটার তালিকার ভুল ত্রুটি ধরে আরও নিবিড়ভাবে প্রকৃত ভোটারদের নাম নথিভুক্ত রাখার প্রক্রিয়া। কিন্তু এই নিবিড় সংশোধনের জেরে পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিহারে লাখ লাখ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তাই নয়, বিহারের কিছু ক্ষেত্রে বেছে বেছে মুসলিম ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির থেকে অভিযোগ উঠেছে। আর পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরুর আগেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করেছেন বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা 1 কোটি ভুয়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বিজেপির সমালোচনা করতে শুরু করেছেন। পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এদিন থেকেই আন্দোলনেও নেমেছে। এরই মধ্যে বেশ কিছু সংগঠনও প্রতিবাদ শুরু করেছে। আমরা দেখলাম হঠাৎ করেই বিরোধী দলনেতা থেকে শুরু করে সবাই বললেন যে 1.5 কোটি লোক নাকি এসআইআর পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে। প্রশ্ন এই জায়গাটাই, তারা কি করে বুঝলেন যে সংখ্যাটা 1.5 কোটি বা 1 কোটি হবে? তাহলে কি এটাকে প্ল্যান করে করা হচ্ছে? গ্রামীণ এলাকায় যারা আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, যেটা প্রান্তিক মানুষ, তাদেরকে কিন্তু চিন্তায় ফেলেছে। 3-4 জন সুইসাইড আত্মহত্যা করেছে, এটা তো অস্বীকার করার নেই। আমরা মনে করি একজনও বৈধ নাগরিকের যেন নাম বাদ না যায়। যারা অবৈধ অনুপ্রবেশকারী যারা মারা গেছেন অবশ্যই তাদের নাম বাদ যায়, কিন্তু ভারতবর্ষের যে দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য সেটাকে মেনে যেন ভারতবর্ষের কোনো বৈধ নাগরিকের নাম বাদ না যায়। বিজেপি তো এরকম চর থাপ্পড় মারামারি সংস্কৃতিতে বিশ্বাস করে, এগুলো আমি উত্তর দিচ্ছি। ভোটার তালিকার এই নিবিড় নিরীক্ষণে যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তাদের বেশ কিছু নথিপত্র দাখিল করতে হবে। যেমন আবেদনকারীর বাবা অথবা মায়ের ভোটার তালিকায় নাম আছে কিনা এমন প্রমাণ। তবে অনেকে বলছেন এই নিরীক্ষণে ভয় পাওয়ার কিছু নেই। ভারতের প্রকৃত নাগরিকদের নাম বাদ যাওয়ার আশঙ্কাও নেই। যদিও তৃণমূলের দাবি বিজেপি আসলে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় মুসলিম নাগরিকদের বাদ দেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, যেমনটি হয়েছিল বিহারে। অন্যদিকে বিজেপির দাবি সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের বিতাড়িত করার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। জনশ্রুতি রয়েছে বামফ্রন্ট আমলে সংখ্যালঘুরা ছিল তাদের ভোট ব্যাংক। তবে 2011 সালের পর থেকে সেই ভোট তৃণমূলের ঝুলিতে। রাজ্যে প্রায় 27% মুসলিম ভোটার, ফলে রাজ্যের ভোটের অঙ্কে মুসলিম ভোটারদের ভূমিকা আজও নির্ধারক। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের তেলেঙ্গানায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার ভোরে হায়দ্রাবাদ বিজাপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 10 মাস বয়সী শিশু ও 10 জন নারী রয়েছেন। এছাড়াও 2 চালকও মারা গেছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন তিনি। অন্যদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরুর কথা জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী। আবারও মহাকাশ অভিযানে নতুন সাফল্যের মুখ দেখল ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে মহাকাশে পাঠিয়েছে তাদের সবচেয়ে ভারী যোগাযোগ স্যাটেলাইট CMS-03।
S-200 motors ignited. শ্রীহরিকোটার আকাশে ভেসে উঠল ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট LVM-3M5। কাউন্টডাউন শেষ হতেই আগুনের শিখা ছুঁয়ে দেয় মহাকাশের দিগন্ত। উৎক্ষেপণের মুহূর্তে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক ও শিক্ষার্থীরা। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ৫ম অপারেশনাল ফ্লাইট, যেখানে বহন করা হচ্ছিল CMS-03 যোগাযোগ স্যাটেলাইট। উৎক্ষেপণের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন নিয়ন্ত্রণ কক্ষের বিজ্ঞানীরা। মনিটরে একে একে দেখা যায় রকেটের বিভিন্ন স্তর আলাদা হওয়া এবং স্যাটেলাইটের কক্ষপথে প্রবেশের অ্যানিমেশন। কিছুক্ষণ পরেই নিশ্চিত হয় ৪,৪১০ কেজি ওজনের CMS-03 সঠিক কক্ষপথে স্থাপিত হয়েছে। এই স্যাটেলাইট এখন পর্যন্ত জিও ট্রান্সফার অরবিটে উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইট বলেও দাবি করে ইসরো। LVM-3M5 উৎক্ষেপণযান সফলভাবে CMS-3 যোগাযোগ স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। এই স্যাটেলাইট এখন পর্যন্ত জিও ট্রান্সফার অরবিটে উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইট। ইসরোর তথ্য অনুযায়ী CMS-03 একটি মাল্টিব্যান্ড যোগাযোগ স্যাটেলাইট, যা আগামী ১৫ বছর ভারতের ভূখণ্ড ও পার্শ্ববর্তী সমুদ্র অঞ্চলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ সেবা দেবে। এতে দেশের সামুদ্রিক যোগাযোগ, বিমান ও প্রতিরক্ষা নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে বলেও জানায় সংস্থাটি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। একই দিন ভারতের নয়াদিল্লিতে বায়ু দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। চারদিক দেখে মনে হবে কুয়াশার চাদর শীতের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। দূষিত কণায় পূর্ণ বিষাক্ত বাতাসে ছেয়ে গেছে পাকিস্তানের লাহোর। স্থানীয় সময় রোববার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথমেই উঠে এসেছে শহরটির নাম। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর তথ্য মতে শহরটির বায়ুর গুণগত মান দাঁড়িয়েছে 237-এ, যা অত্যন্ত খারাপ পর্যায়ে। এতে ঘরের বাইরে মাস্ক পরে বের হতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। তবে থেমে নেই কারো জীবনযাত্রা। দৈনন্দিন কাজের পাশাপাশি মাঠে জড়ো হয়ে খেলাধুলা করতেও দেখা যাচ্ছে অনেককে, তবে এতেও অসুস্থতার মুখোমুখি হচ্ছেন তারা। আমরা তাজা বাতাসের জন্য মাঠে খেলতে আসতাম, কিন্তু এখানেও মাস্ক পরতে হচ্ছে। তাহলে মাঠে এসে কি লাভ হলো? 10 বছরে এই ধোঁয়াশার পরিমাণ অনেক বেড়েছে। সরকারের উচিত এর সমাধান করা। বায়ু দূষণের মুখোমুখি ভারতের নয়াদিল্লিও। দূষণের মাত্রা পৌঁছেছে মারাত্মক পর্যায়ে। এমনকি শীর্ষ 40 দূষিত শহরের তালিকায় বেশিরভাগই ভারতে অবস্থিত। এ অবস্থায় দূষণ নিয়ন্ত্রণে রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করেছে প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আবারও ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। গেল বছর রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহতের ঘটনায় রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে যায় প্রশাসন। মোতায়েন করা হয় বাড়তি সেনা সদস্য। সার্বিয়ার রাস্তায় জ্বলছে টায়ার। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী বেলগ্রেড। টিয়ার গ্যাসে ঢেকে যায় শহরের আকাশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হন বহু মানুষ। কয়েকজনকে আটকও করে নিরাপত্তা বাহিনী। 2024 সালের 1 নভেম্বর নোভিসাদ শহরে রেল স্টেশনের ছাদ ধসে প্রাণহানির ঘটনার বিচার দাবিতে টানা কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ। অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক সহ সাধারণ জনগণও। অব্যবস্থাপনা ও দুর্নীতির দায় কেউ নিচ্ছে না বলে দাবি করেন আন্দোলনকারীরা। তাদের মতে দুর্নীতি ও ক্ষমতাসীনদের অবহেলায় ঘটছে প্রাণহানি। এজন্য প্রেসিডেন্ট ভুচিচকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও করেন তারা। এদিকে আন্দোলনের আড়ালে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকায়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। 2 সপ্তাহের মধ্যে পানিশূন্য হতে পারে ইরানের রাজধানী তেহরান। ঐতিহাসিক খরায় শুকিয়ে যাচ্ছে শহরের প্রধান জলাধারগুলো। আর এ নিয়ে সতর্ক করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ও পানি কর্তৃপক্ষ। এদিকে পানি সংকট বাস্তবের চেয়েও বেশি ভয়াবহ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাজধানী তেহরানের আকাশে মেঘহীন দিন, পাহাড়ে নেই তুষার। তেহরানের জীবনরেখা আমির কাবির বাদে এখন পানি মাত্র 14 মিলিয়ন ঘনমিটার, যা তার ধারণ ক্ষমতার মাত্র 8%। পানি কর্তৃপক্ষ জানিয়েছে এ অবস্থায় শহরটিতে সর্বোচ্চ 2 সপ্তাহ পানি সরবরাহ করা সম্ভব হবে। 1 কোটিরও বেশি মানুষের শহর তেহরান ঘিরে থাকা আলবোর্স পর্বতমালার বরফকলা নদীগুলোই এতদিন শহরটিকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবছর প্রায় 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় বৃষ্টিপাতের পরিমাণ নেমে এসেছে প্রায় শূন্যে। 1 বছর আগেও যেখানে এই বাঁধে ছিল 86 মিলিয়ন ঘনমিটার পানি, এখন সেখানে প্রায় শূন্য স্তর।
প্রতিদিন প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি খরচ করে রাজধানীর মানুষ। পানি সংকটে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় সরবরাহ বন্ধ আছে। আর এই গ্রীষ্মে বিদ্যুৎ বিচ্ছিন্নতার পাশাপাশি পানির ট্যাপও ছিল প্রায় শুকনো। জুলাই আগস্টে তীব্র তাপদাহে তাপমাত্রা পেরিয়ে যায় 40 ডিগ্রি সেলসিয়াস, এমনকি কিছু এলাকায় ছুঁয়েছে 50 ডিগ্রিও। এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই সতর্ক করে বলেছেন, পানির সংকট এখন যা বলা হচ্ছে বাস্তবে তার চেয়েও অনেক বেশি ভয়াবহ। আর বিশেষজ্ঞরা বলছেন, খরার পাশাপাশি বছরের পর বছর অব্যবস্থাপনা, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন আর জলবায়ু পরিবর্তনের কারণে শহরটি ভয়ঙ্কর বিপর্যয়ের দোরগোড়ায় পৌঁছেছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, 20 জনের মৃত্যু, আহত 3 শতাধিক, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক নীল মসজিদ। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত 2, এখনো শেষ হয়নি যুদ্ধ, হুঁশিয়ারি নেতানিয়াহুর, যুদ্ধবিরতি অটুটের দাবি ট্রাম্পের। এবং নিজ দেশেই মার্কিন সামরিক অভিযান চালানোর আহ্বান শান্তিতে নোবেল জয়ী মারিয়া মাচাদোর। ভেনেজুয়েলায় মাদুরোর দিন ফুরিয়ে আসছে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এ ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনাম। ধন্যবাদ ইমদাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।